দর্শক, জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। লোকটি পরম মমতায় ছেলেটির পায়ে ব্যান্ডেজ পরাচ্ছেন। ঠিক আছে ভাইয়া, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার পায়ে? ও, তুমি থাকো কোথায়? এই মসজিদের কোণা। ও, তো এই ভাইয়ার কথা কি করে জানলে? এখানে যে চিকিৎসা করা যায় এটা জানলে কি করে? ও, তুমি এখানে পড়ো? জানা গেল ছেলেটি এখানকার স্ট্রিট স্কুলের ছাত্র। কিন্তু আমি একটা বড়ি দিতে চাই, কিন্তু তোমার আম্মাকে দিতে চাইলাম, কারণ এটা অনেক দামি দামি ওষুধ। দেখলাম তার পাশে রাখা পেট্রায় বেশ কিছু ঔষধও আছে। বোঝা গেল এই চিকিৎসা সেবা এবং ঔষধ সবই বিনে পয়সায়। আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম আমাদের সমাজে প্রিয় নাতি যেমন তার প্রিয় দাদুর গলা জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশ করে কিংবা কোনো আবদার করে, এবং দাদুও ভালোবাসার সঙ্গেই প্রিয় নাতির আদর আবদারের জবাব দেন। কোন দূরদেশ থেকে আসা এই সাদা চামড়ার মানুষটিও এমনই আপনভাবে ছেলেটির আদর আবদার ভালোবাসার সঙ্গে পরম মমতার সঙ্গে উপভোগ করছেন। এই মানুষটির সম্বন্ধে জানতে আমি দারুণভাবে উৎসাহ বোধ করি। হ্যাঁ, আমি ভয় করি কারণ এটা অনেক দামি, তো বুঝতে পেরেছো? মানুষটির নাম লুসিও বেনিনাতি, বাড়ি সুদূর ইতালি। তিনি পড়াশোনা করেছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু ইঞ্জিনিয়ার হিসেবে পেশাগত জীবনে প্রতিষ্ঠা লাভের আকাঙ্ক্ষার চাইতে দুস্থ মানুষের সেবার কাজটি তাকে বেশি আকর্ষণ করেছে। তাই ইউরোপের উন্নত জীবনের হাতছানি ফেলে বাংলাদেশের পথশিশুদের সেবায় তিনি আত্মনিয়োগ করেছেন। 7টা ঘুমাও? 8টা পর্যন্ত খেলি আমরা। আচ্ছা, তারপর ঘুমোতে কেউ তো 3টার সময় আজানের আগে? সত্যি? এই তো ভোরে ঘুমতে কেউ তো কি লিখা? সুবিধাবঞ্চিত অসহায় শিশুদের শিক্ষা এবং চিকিৎসা সহায়তা দিতে তিনি গড়ে তোলেন পথশিশু সেবা সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রাজধানীর কাওরান বাজার, কমলাপুর, নিউ মার্কেট, সদরঘাট, গাবতলী সহ বিভিন্ন স্থানে আছে এই সংগঠনের সেবা কার্যক্রম। এর মধ্যেই তার প্রায় পুরো সংসার। এর এক দেয়ালকে উনি বলেন গির্জা। আবার এই গির্জায় আছে বিভিন্ন ধর্মের সহাবস্থান। আরেক পাশে আছে একটি বাক্স। এই বাক্সটির ভেতর আছে তার প্রয়োজনীয় জিনিসপত্র। এই আপনার সংসার? আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর। মানে আমি দেখলাম যে এইটুকু অল্প জায়গার মধ্যে একটি বড় সংসার সাজাতে হয়, সেটা শিখলাম আপনার কাছ থেকে দেখে। আচ্ছা। ঢাকনা লাগালে এটি একটি সিঙ্গেল খাট, এর উপর তিনি ঘুমান। এটিকে তিনি বলেন তার বেডরুম। ওপাশে আছে একটি বাঁশের কিচেন র্যাক, এর মধ্যে নানা জিনিসপত্র। এটিকে তিনি বলেন তার কিচেন রুম। আর নিচের এই বসার জায়গাটিকে তিনি বলেন তার রিডিং রুম। ঠিক আছে, আমি শুধুমাত্র এখন আপনি বিকালে ওই যে বাচ্চাদের মধ্যে আসবেন না, আমরা বাচ্চাদের খুবই রেসপেক্ট করি। তাই মানে আমরা বাচ্চাদের বলবো না তুমি এরকম করো, তুমি মানে ন্যাচুরাল। 8 ফিট বাই 6 ফিটের এই ঘরটিতে তিনি আবার দোলনাও লাগিয়েছেন। প্রয়োজন মতো তিনি এখানে শুয়ে দোল খান, আবার পড়াশোনাও করেন। তার কাছে জানতে পারি বস্তিতে প্রচুর ইঁদুর আছে, আর ইঁদুরের আক্রমণ থেকে কলা রক্ষা করতে আছে তার নিজস্ব উদ্ভাবনী ব্যবস্থাপনা। বস্তিতে থাকলেও তিনি যথেষ্ট হাইজেনিক ব্যবস্থাপনায় চলেন। আপনি একটি উন্নত দেশের মানুষ, আবার উন্নত ইউরোপের একটি দেশে আপনি পড়াশোনা করেছেন, অথচ আপনি বাংলাদেশে এসে এরকম একটা বস্তির একটা ছোট্ট ঘরে আপনি আছেন। তো এটা কিভাবে আপনি আপনার জীবনে এটা সম্ভব করলেন? আমার অনেক কিছু ছিল, অনেক প্ল্যান ছিল। এমনকি আমি মনে করলাম আমি বিয়ে করব, আমার একজন গার্লফ্রেন্ড ছিল। তারপর ঈশ্বর আমাকে অন্যদিকে ডাকলো, সৃষ্টিকর্তা আমাকে অন্যদিকে ডাকলো। তাই মনে করলাম আমি ইলেকট্রিক্যাল সম্বন্ধে খুবই পড়াশোনা করব, যেন এটা আমার যে আরম্ভ দিকে চিন্তা ছিল আমি চাঁদ ওই যে আফ্রিকা একটা দেশ আছে চাঁদ। ও, আফ্রিকার একটা দেশের কথা বলছেন? ওখানে শুনেছি
একজন বিদেশি গরিবদের মধ্যে কাজ করে একটা হসপিটাল শুরু করলো। ওই হসপিটালের কারণে ওই যে জেনারেটর, ইলেকট্রিসিটি উৎপন্ন করার জন্য জেনারেটর প্রয়োজন, এইসব ব্যাপারে আমি মনে করলাম ওই যে আমার আহ্বান এটা দিয়ে আসলো। আমি ইলেকট্রিক্যাল সম্বন্ধে জানি, আমি ওখানে যাব যেন ওই হসপিটালে ইলেকট্রিসিটি পেতে পারে এবং সেবা করতে পারে। মানে আমার উদ্দেশ্য ছিল সেবা করা। ঢাকায় কাজ শুরু করলেন কবে থেকে? 2005 কাজ শুরু করেছি, কিন্তু এমনি ব্যক্তিগতভাবে কয়েক বন্ধুর সাথে। তাই কি করব, অন্য অর্গানাইজেশনের কাছে যাব, এই চিন্তা ছিল। অন্য অর্গানাইজেশনের কাছে যাব না আমরা নিজেরা করব। তারপর শেষের দিকে আমরা চিন্তা করেছি 2007 এপ্রিল মাস 27 তারিখ আমরা চিন্তা করলাম আমরা বানাবো কি এনজিও না, আমরা এনজিও বানাবো না। আমরা দেখাতে চাই বাংলাদেশদের উদারতা। হ্যাঁ, আমরা দেখাতে চাই বাংলাদেশের মানুষ ওই যে গরিবদের জন্য কিছু করে। হ্যাঁ, বাংলাদেশ মানুষ ভালো অর্গানাইজ করতে পারে। অনেক কোম্পানি যেমন প্রাণ কোম্পানি, স্কোয়ার কোম্পানি, কোনো বিদেশি নেই, মানে তারা পারে, তারা বিজনেস পারে, সেবা করার জন্য পারে না কেন? অনেক অর্গানাইজেশন আছে যে সেবা করে, বাংলাদেশ অর্গানাইজেশন, কিন্তু বিদেশি থেকে সাহায্য নেয়, টাকা পয়সা সাহায্য, আইডিয়া সাহায্য। ওই যে এটা, এই যে পথু শিশু সেবা সংগঠন অর্গানাইজেশন যে আমরা বানাইলাম, আমাদের নিয়ম আছে লিখিতভাবে, আমরা বিদেশি টাকা পয়সা নিতে পারি না। হ্যাঁ, বাংলাদেশের মানুষের উদারতাটাকে আপনি বড় করে তুলে ধরতে চান এবং বাংলাদেশের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের মানুষের সেবা করতে চান। এটা খুবই ভালো, আমার শুনে খুবই ভালো লাগলো। তো আপনাদের এই অর্গানাইজেশনে তো এটা তো যেহেতু মানে ভলান্টারি অর্গানাইজেশন, সবাই স্বেচ্ছাসেবী ভিত্তিতে এখানে কাজ করে, কেউ বেতন পায় না নিশ্চয়ই। তো আমরা ভলান্টারিদের মুখ থেকে, আমরা এখন এই যে পথু শিশু সেবা সংগঠন প্রায় 7 বছর, হ্যাঁ, তাদের মুখ থেকে, ভলান্টারিদের মুখ থেকে এই কথা, এই অভিজ্ঞতা আমরা শুনি। হ্যাঁ, আমি এই বাচ্চাদের সেবা করে আমি খুবই আনন্দ পাই। হ্যাঁ, আমি এই বাচ্চাকে সেবা করে আমি আমার জীবনে উদ্দেশ্য পাচ্ছি। ধন্যবাদ লুসু ভাই, ধন্যবাদ কিচ্ছু নেই। হ্যাঁ, কিন্তু তাই আমি বুঝতে পেরেছি যে আল্লাহ আমার কাছ থেকে এই যে সেবা চায়, এবং আমি মানুষকে সেবা করার জন্য সুযোগ দেই। আমরা এই স্লোগান বলি, মানুষকে সুযোগ দিতে হবে। তো এখন আপনি মানুষের জন্য কিছু বলতে চান? আসুন সেবা করতে আসুন। হ্যাঁ, আপনাদের সময়ের মধ্যে 2 ঘন্টা, আমরা চাই 2 ঘন্টা, মাসে 2 ঘন্টা সেবা করতে আসুন, বাচ্চাদের সেবা করতে আসুন। ওই 2 ঘন্টার মধ্যে আপনি অনেক আনন্দ পাবেন আপনার জীবন যাপন করার জন্য। এই যে এক পর্যায়ে আমরা তাকে স্টেশনের ভেতর এক কোণায় যখন আবিষ্কার করলাম, দেখি তিনি ঝাড়ু হাতে ধুলো ময়লা পরিষ্কার করছেন। একটু পর এখানেই আসতে শুরু করলো শিশুরা। শুরু হলো পথ শিশু সেবা সংঘের সেদিনের কার্যক্রম। পথশিশুরা আমাদের সমাজের একটা অংশ, এবং আমি নিজেও একজন পথশিশু হতে পারতাম, এবং এটা আমি ফিল করি, কারণ আমিও এরকম একটা ব্রোকেন ফ্যামিলি বা এরকম একটা ভায়োলেন্স পরিবারের মধ্যে ছিলাম। আমার কাছে মনে হয়েছে আমার বাড়ির পাশে যদি কোনো রেল লাইন থাকতো তাহলে আমিও আজকে এরকম পথশিশু হতে পারতাম, কিন্তু আমার হয়তো সেই সুযোগটা ছিল না, যার কারণে আমি আসলে আজকে এখানে এসেছি, আমি আজকে পড়াশোনা করতে পেরেছি। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয়েছে যে আমার নিজেরও ওদের প্রতি একটা মানে কি বলা যায়, দায়বদ্ধতা আছে ওদের জন্য কাজ করার জন্য, এবং ওদেরকে আমি এটা বোঝানোর সবসময় চেষ্টা করি যে তোমরাও আমার মতো হতে পারো। পৃথিবীতে কয়টা রং আছে কে বলতে পারে? তোমাদের মধ্যে কেউ আছে যে 10 টাকা দেখেছে? কি রং? আমরা একটা সিঁড়ির মতো কাজ করি, এটা আমাদের লুসিও ভাই আমাদেরকে বলেন যে আমরা একটা সিঁড়ি হব যার উপরে ভর করে বাচ্চারা বিভিন্ন শেল্টার হোমে যাবে। বাংলাদেশে এরকম অনেক শেল্টার হোম আছে যেগুলো বাচ্চাদেরকে থাকা, খাওয়া, পড়াশোনা, চিকিৎসা সমস্ত কিছু বিনামূল্যে দিচ্ছে। তো আমরা ওই সিঁড়িটা হওয়ার চেষ্টা করি, যেই সিঁড়িটা দিয়ে বাচ্চারা হেঁটে হেঁটে ওই শেল্টার হোম পর্যন্ত পৌঁছাবে। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি এখানে
পাপ্পুন বেশি আর এখানে প্রতি মঙ্গলবার আসি, পড়াশোনা করি। তারপরে আমার বাবা কার্টুন কিনে, আমার মা বাসা বাড়ি কাম করে। আমার 2 বোন আছে, ছোট বোন 2 বোন। আমি ওখানে পড়াশোনা করাই আর আমি আমার একটা স্কুল আছে, আমি কোচিং করে আর পড়ি। আমরা তো এক একজন এক এক ফ্যামিলি বিলং করি, কিন্তু ওরা তো পথ শিশু, ওদের কথা আমাদের সমাজের মানুষের ভাবা উচিত। সেই তাগিদ থেকে আমি করি। এটা ফিলিংস আসলে অসাধারণ, এটা আমি বলে প্রকাশ করতে পারবো না। এটা আমি একটা নিজের দায়িত্ব মনে করি আসলে। তিনি এক শিশুর শুশ্রূষায় ব্যস্ত হয়ে পড়লেন, আর শীতের বিকেলে সূর্যের আলো কমতে শুরু করল।